মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আরও একবার। আজ হচ্ছে আমাদের গ্যাংটক ডে 2। হোটেলের রুমেই আছি, স্নান করে জাস্ট সবে সবে বেরোলাম। আমরা 9টার মধ্যে বেরোবো, এখন টাইম হচ্ছে 8:30। চা আগেই দিয়ে গেছে, একটু ব্রেকফাস্ট ঘরে দিয়ে গেছে, সেটা করে একদম বেরিয়ে যাব। আর বাকিরাও এদিকে রেডি হচ্ছে। এই যে সে গুড মর্নিং। গুড মর্নিং। আর একজন এই যে ট্যাবের সঙ্গে একদম সকাল সকাল মর্নিং শুরু করে দিয়েছে, ব্রত। গুড মর্নিং। গুড মর্নিং। ব্যাস, সময় নেই, কেন কি ট্যাব দেখতে ঘরে তো সেইভাবে পাই না, তো এখানে এসে চুটিয়ে দেখে নিচ্ছে। ব্রত ভালো গেমটা, ভালো গেমটা। কই দেখি দেখি, প্যাচিং পড়ানি কিন্তু খুব ভালো। আজকের ব্রেকফাস্ট কচুরি অ্যান্ড ঘুগনি। যদিও আমি কচুরিটা টেস্টি করলাম, আর বাড়ি থেকে এই যে মুড়িগুলো এনেছিলাম, তো মুড়ি আর ঘুগনি দিব্যি ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। যদিও 9টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন মোটামুটি 9:45 বাজে, একটু তাড়াতাড়ি করেই আসছি। আর এদিকে বাকিরাও এসে দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর স্নো দেখার এক্সাইটমেন্টে এদের এরকম লাফালাফি শুরু হয়েছে। কি করবে? আমরা বানাবো স্নোম্যান। ইয়ে, আপাতত সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাকিরা এগিয়ে গেছে, সামনেই গাড়ি। যদিও গাড়ি আছে, গাড়ি। গুড মর্নিং। মুখটা অমনি কেন রে? স্মাইল কোথায়? ঘুম হয়নি রাত্রে? পুরো রাত্রে? চলো এসো। তো আমরা যেহেতু অনেকজন মেম্বার আছি, তো একটা গাড়িতে কখনোই অ্যাডজাস্ট করা পসিবল না, তো সবসময় আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছিল। আর যেহেতু আজকে নাতুলা যাচ্ছি, সেই কারণে প্রত্যেকটা গাড়িতে 5 জন করে বসেছি। তো আমরা 10 জন তো অ্যাডাল্ট ছিলামই, তো সেই কারণে 5 জন করে বসেছি। আর এই যে রাস্তাটা, এটা প্রথমেই মানে গ্যাংটক শহরের ভিতরেরই রাস্তাটা যেমন ঢালু তেমনি বাঁক। এই যে এদিকে একজন, আর বাকি এদিকে এদিকে 2 জন, পিছনে আর একজন অন্য গাড়িতে চলে গেছে। আজ আমরা সকলেই ভীষণ এক্সাইটেড, সেই কারণে সকলের মুখে এত হাসি, কেন কি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে নাথুলা। অন্যান্য ট্যুরিস্ট প্লেসের মতো আমরা যখন তখন নাথুলা যেতে পারি না, তো নাথুলায় যেতে গেলে পাস লাগে, আর সেই পাসটা আগের দিন থেকে ক্লিয়ার করতে হয়। তো এক্ষেত্রে আমাদের কোনো চাপ ছিল না, আমাদের ট্যুর অর্গানাইজারই পুরো ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু ওটা একটা আমাদের দেশের সীমান্ত এরিয়া এবং ওখানকার প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ প্রকৃতি, আমার মনে হয় এই দুটি কারণই যথেষ্ট ওখানে যাওয়ার জন্য এত নিয়ম নীতি তৈরি করা। আর এই যে কথা বলতে বলতে এই দেখো পৌঁছে গেছি। বেশ মানে আমরা আস্তে আস্তে যত এগোচ্ছি তত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকছি, আর দুই পাশের ভিউ জাস্ট ওয়াও। কিছুটা আগে হলেও তো আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে রাস্তার দুপাশে কিছু সবুজায়ন দেখছিলাম, আর এখন দেখো আমরা ক্রমশ যেন মেঘের আড়ালে ঢুকে যাচ্ছি, এতটাই উপরে উঠে এসি। আর এই যে চোখের সামনে দেখা ফার্স্ট তুষার, বরফ, তো এটা অনেকটাই নোংরা, ফ্রেশ বরফটা নয়। প্রথমটা দেখে দূর থেকে এটা বুঝতে পারিনি যে বরফ, অ্যাকচুয়ালি ভেবেছিলাম পাহাড়েরই কিছু অংশ বিশেষ হতে পারে। যখন কাছে এলাম তখনই কনফার্ম হলাম যে না, এটা পাহাড়ের কোনো অংশ না, এটা অ্যাকচুয়ালি তুষার। তো যাই হোক, আমাদের এই দীর্ঘ রাস্তার প্রথমের দিকে উঁচু উঁচু পাহাড়ের কোলে এরকম একটু একটু বরফ দেখতে পেয়ে অভিভূত হচ্ছিলাম আমরা, যেহেতু ফার্স্ট টাইম বরফ দেখছি। আর ওই যে দূরে পাহাড়ের চূড়ায় সাদা রঙের চকচকে কিছু দেখে আমরা সকলেই আপ্লুত। আর এই যে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, যেন মেঘে ঢাকা পাহাড়ের চূড়া মাথা উঁচু করে আকাশকে ছুঁতে চাইছে, এবং তারই ফাঁকে সাদা সাদা তুলোর মতো বরফের পুঞ্জ। এত সুন্দর পাহাড়ি ভিউ দর্শন করতে করতে কখন যে আমরা 1 ঘন্টা রাস্তা অতিক্রম করে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। আর যেহেতু গাড়ির মধ্যে বসেছিলাম, সেরকম ঠান্ডা কিছু ফিল করিনি, তো নামা মাত্রই বেশ ঠান্ডা ফিল করে এখানে আমরা সকলে জ্যাকেট পরতে ব্যস্ত। এখানে নামার উদ্দেশ্য হচ্ছে কেউ কিছু খেতে চাইলে আমরা ক্যান্টিনে খেতে পারি, আর যেহেতু আমরা স্নোতে যাচ্ছি গামবুট জ্যাকেট এইসব লাগবে, তো এইগুলো এখানে এই ক্যান্টিন থেকেই কালেক্ট করতে হয়।
আর এই ক্যান্টিনে যদি ফেরার সময় কেউ লাঞ্চ করতে চাও তাহলে যাওয়ার সময় অর্ডারটা দিয়ে গেলে ফেরার সময় অনেকটাই টাইম বাঁচে। গার্ডেন গার্ডেন হয়ে গেয়া, কেমন লাগছে বলো? ভালো লাগছে, হেভি লাগছে। স্টার্টিং এ বক্স একদম 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 আমরা ভাবছিলাম যে আকাশে ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হতে পারে, কিন্তু লাগিলে কিছু হয়নি, সূর্যও দেখা যাচ্ছে, মানে সানরেজও পাচ্ছি, পিকও সুন্দর সুন্দর উঠেছে। আর বাকিরা এদিকে দেখ, আমার মাউন্টেন দেখছিলি, এবার হোয়াইট মাউন্টেন। কিছুক্ষণ আগেও যখন আমরা আসছিলাম তখন ব্রত বলছিল, কনস্ট্যান্ট বলে যাচ্ছিল, মা স্নো কোথায়, স্নো কোথায়। তো এখন এত স্নো দেখতে পেয়েছে যে আমরা সকলেই মুগ্ধ হয়ে প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে ব্যস্ত। আসলে এতটা পাবো আশা করিনি, মানে আশার অনেকটা বেশি আমরা পেয়ে গেছি। আর এই যে দেখছো রোপওয়ে সেকশন, তো আসার সময় আমরা যদি সময় হয় তো করব ভাবছি রোপওয়ে। আর এখন আমরা অতিক্রম করছি ছাঙ্গু লেক। তো এখন আমরা আর এখানে ওয়েট করছি না, দাঁড়াচ্ছি না, আমরা একদম চলে যাচ্ছি নাথুলা পাশের দিকে। আর নাথুলা আর 17 কিমি আমাদের যেতে হবে। আসার সময় ছাঙ্গু লেকে তো অবশ্যই দাঁড়াবো। তো আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল নাথুলা, মেনলি বরফ দেখার জন্য, বরফ নিয়ে খেলার জন্য। আর এই যে চোখের সামনে যে অকল্পনীয় দৃশ্যমানটা ক্রমাগত চোখের সামনে ভেসে ভেসে এগিয়ে চলেছে। অ্যাকচুয়ালি আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই যেন তুষার রাজ্যে পৌঁছে যাচ্ছি, এরকমই কিছুটা দৃশ্য। আর এরকম তুষারময় পাহাড় আমি যেহেতু প্রথমবার দেখছি, সো আমার আনন্দের সীমা অন্য মাত্রায় ছিল। আর এই যে দেখো জাস্ট আকাশের ওয়েদারটাও দেখো, যেন নীল আকাশে সাদা সাদা মেঘপুঞ্জ ভেসে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন এক সিনারি। সত্যি কথা বলতে রাস্তার প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা মোড় যেন আলাদা আলাদা রকম সৌন্দর্য নিয়ে পর্যটকদের মন আকর্ষণ করছে। প্রকৃতি যে এত সুন্দর এবং তার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম বৈশিষ্ট্য, ভাবতেই অবাক লাগে। এত সুন্দর ভিউ যেটা অকল্পনীয় এবং অবর্ণনীয়, তো সেটারই স্মৃতি ধরে রাখার জন্য, স্মৃতিচারণ করার জন্য আমি অসংখ্য ভিডিও করেছি। অনেকের মনে হতেই পারে এ তো শুধুই বরফ আর পাহাড়, তো সেক্ষেত্রে আমি বলবো আমরা প্রকৃতিকে কখনোই ঘরে বসে অনুধাবন করতে পারি না যদি না প্রকৃতির মাঝে আমরা এসে পৌঁছতে পারি। সেই যে ক্যান্টিনে গাড়িতে ওঠার পর থেকে প্রায় টানা 1 ঘন্টা গাড়ি চলার পর দেখি সামনে এই লম্বা গাড়ির লাইন। তো আমাদের নাথুলা ভিউ পয়েন্ট পৌঁছতে এখনো 1 থেকে 1.5 কিমি মতো রাস্তা বাকি আছে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর আর নিজেদের কন্ট্রোল করতে পারলাম না সামনে এত বরফ পড়ে থাকতে দেখে। যাই হোক, এখানে ব্রতকে বরফ নিয়ে খেলতে দেখে আমি বেশ আপ্লুত, কেন কি ও মানে কখন যে কি ওর মুড ক্রিয়েট হয় আমি নিজেও বুঝতে পারি না। কখনো খেলে আবার কখনো খুব ও গুটিয়ে থাকে নিজে। তো এখানে যাই হোক, এত ঠান্ডা সত্ত্বেও আমরা সবাই দেখছো জ্যাকেট পরে নিয়েছি। তো তারপরেও ও গ্লাভস পরলে কি হবে, গ্লাভসটা কটনেরই ছিল, ওর গ্লাভসটা ভিজে গেছে কিন্তু বরফ হাতে দেওয়াতে, তারপরেও কিন্তু ও বরফ নিয়ে খেলে গেছে। আমি যদিও খালি হাতে বরফ ধরছি, মানে ভেবো না ঠান্ডা নেই, যথেষ্ট ঠান্ডা ছিল, আমার হাত জমে যাচ্ছিল, কিন্তু তারপরেও করছিলাম। একটা স্নোম্যান বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ওই আর কি লাল ফিতে গাজর কিছুই নিয়ে আসা হয়নি। আমার ঠান্ডায় হাত জমে গেলেও ব্রত কিন্তু বরফ নিয়ে খেলতে বেশ ব্যস্ত ছিল। তারপরে এই যে যা হয়, আমরা বান্ধবীরা মিলে, বন্ধুরা সকলে মিলে একটু বরফ নিয়ে এনজয় করলাম। খুব বেশিক্ষণ করতে পারিনি, সামান্য সময় 5 থেকে 10 মিনিট মতো পেয়েছিলাম। আমি জীবনে ফার্স্ট এইরকম বরফ হাতে তুলে বরফ নিয়ে খেলতে পারছি, তো জীবনের সব কিছুই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ভীষণই গুরুত্বপূর্ণ ও দামি, সেই রকম আমারও ছিল। খুবই আপ্লুত ছিলাম, অভিভূত ছিলাম, আর কি বলবো, বললেও হয়তো শেষ হবে না ডিকশনারি, এতটাই আনন্দিত ছিলাম, বা আমি কথাই প্রকাশ করতে পারছি না পুরোটা। তো এই আর কি চলছে আমাদের বরফের খেলাখেলি। এখানে কেউ কাউকে মানে বরফের মধ্যে ঠেলে ফেলেও দিচ্ছে, কেউ শুয়েও পড়ছে, এইরকমও রীতিমতো চলছিল। ওতে এসে যে একটু রিল্যাক্স হয়ে বরফ নিয়ে ছোড়াছড়ি করবো, কি এখানেও তাড়াহুড়ো, কেন কি এটা জ্যামের জন্য গাড়িটা আমাদের দাঁড়িয়েছিল, রাস্তার সামনের অংশ, কোনো ভিউ পয়েন্ট ছিল না এটা, তো রীতিমতো আস্তে আস্তে জ্যাম ছাড়ছে, তো সেই কারণে এরাও তাড়া দিচ্ছিল। আর এই যে দেখো এখন আস্তে আস্তে গাড়িতে উঠছি। তবে বলে রাখি, এখন কিন্তু আমরা নাথুলার দিকে এগোচ্ছি না, তো আমরা আমাদের সকলে মিলে ডিসাইড করেছি যে এবার আমরা আবার ব্যাক করব, অর্থাৎ আমাদের নেক্সট ডেস্টিনেশন যাবো। তার কারণ আমাদের সঙ্গে আরও 2টো বাচ্চা ছিল, তো তাদের একটু শারীরিক
অসুস্থতা হচ্ছিল এবং তাই আমরা সকলে মিলে ডিসাইড করলাম আর উপরের দিকে না গিয়ে আমরা নেক্সট ভিউ পয়েন্টগুলো দেখে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাব। ইতিমধ্যে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ বাবা মন্দিরে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এখানে দুটো বাবা মন্দির আছে, ওল্ড বাবা মন্দির অ্যান্ড নিউ বাবা মন্দির। তবে নিউ বাবা মন্দিরটা নাতুলা থেকে ফেরার পথেই পড়ে। চারিদিকে এরকম উঁচু উঁচু পাহাড় ঘেরা জায়গাটা তো দেখতে বেশ ভালো লাগছিল, আর এখান থেকে চারিদিকের পাহাড়গুলোকেও বেশ সুন্দর লাগছিল, পাহাড়ের ভিউগুলো। এই হচ্ছে বাবা মন্দির, আমাদের দেশের বীর সৈনিক বাবা হরভজন সিং, যিনি একসময় আমাদের এই দেশের সেনাতে নিযুক্ত ছিলেন এবং এনার সম্পর্কে অনেক কথাই শোনা যায়। তো জায়গাটায় চারদিকটা ঘুরে এখন পায়ে পায়ে চলে এসেছি ক্যান্টিনে। তো আমি গিয়ে দেখি টেবিল ভর্তি খাবার সব অর্ডার হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, মধ্যেখানে কিছু খাওয়া হয়নি, আর এখন মোটামুটি 1:30 থেকে 2 বাজে হবে। তো সকলেরই কম বেশি বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো। আমরা এই ক্যান্টিনে যত মানে ভ্যারাইটি মেনু আছে সবই অর্ডার করে নিয়েছি একে একে এবং সকলে মিলে সেগুলো সব খেয়েছি। আর তারপরে সবশেষে এই কফিটা আলাদাই তৃপ্তি এনে দিয়েছিল এরকম ঠান্ডা একটা জায়গায়। How is the food? তো এখন আবার গাড়ির দিকে যাচ্ছি, আর এই যে আকাশ সমান উঁচু উঁচু পাহাড়গুলোর কোল বরাবর যে রাস্তাগুলো তৈরি হয়েছে আমাদের চোখে দেখতে কত সুন্দর লাগলো। এগুলো তৈরি করতে কতই না পরিশ্রম মানুষের। একে একে আমরা সকলে এবার গাড়িতে উঠছি এবং এরপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সাঙ্গু লেকের দিকে। আবার সেই প্রকৃতির সৌন্দর্য দুচোখ ভরে দেখতে দেখতে আমরা ক্রমশ নিচের দিকে নামছি। মানে একই রকম বৈশিষ্ট্য, একই রকম চরিত্র দেখা সত্ত্বেও আমাদের চোখে কিন্তু ক্লান্তি নেই। যেহেতু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার উঁচুতে ছিলাম, সেই কারণে কোথাও কোথাও এরকম মেঘযুক্ত আকাশ দেখলেও আবার কোথাও কোথাও এরকম রোদ ঝলমলে নীল আকাশও চোখে পড়ছিল। ভূমিরূপের সঙ্গে আবহাওয়ার এইরকম পারস্পরিক সম্পর্ক অনুধাবন করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। আমি একটা ফ্রেন্ডের মুখ থেকে শুনছিলাম ওরা আগে যখন ছাঙ্গু লেক এসেছিল কখনোই ছাঙ্গু লেকের জল নাকি দেখতে পায়নি, যখনই এসেছিল বরফের লেয়ার দেখেছে। এই ফার্স্ট টাইম নাকি ওরা ছাঙ্গু লেকে জল দেখতে পেয়েছে, তো সেটা দেখে ওরা ভীষণ উচ্ছ্বসিত। আমরা এখন একদম আছি একদম ছাঙ্গু লেকের সামনে। পিছনে এই যে অনেকটা জল লেক, আর তার পিছনে দেখতেই পাচ্ছ ভিউ, মাউন্টেনের মধ্যে বরফ। ঠিক কেমন লাগছে বলো? ব্রতর কি লাগছে? ব্রত কি ফিল করছে? ও ঠান্ডা লাগছে, ঠান্ডা চোটে গাড়ি থেকে নামছিল না। আর এই যে বাকিরা সব, তোর কেমন লাগছে? একটা ছোট্ট পুচকু 1 বছর বয়স হবে, ও কিন্তু সব ঘুরে নিল, তাই না? এরা ইয়াকে বসেছে, তোমাদের ইয়াক হয়ে গেল ছাঙ্গু। তো সেখানকার লোকাল ড্রেস পরবো। এই যে সামনে আমাদের দিদি, কোথায়? হ্যাঁ নিয়ে যাচ্ছে, ওনার থেকেই নেব। এই ফুটছে কোথায় গেল? ঠিক লাগছে? হ্যাঁ ঠিক লাগছে। বাহ, Seriously, black photo নাও না। এল রাজা আমার এল রাজা। ব্রত আর তোকে ঠান্ডাই লাগবে না। দেখে এদিকে ভাবে একটু। ব্রত নাথুলাতে গিয়ে প্রচুর এনজয় করলেও ছাঙ্গু লেক পর্যন্ত আসতে কিন্তু ওর ব্যাটারি একদম ডাউন। এই যে এই দুজনকেও দেখো ভীষণ কিউট লাগছে এখানকার স্থানীয় পোশাকে। আর আমরা এখানে সকলে মিলে একদম একটা ভিডিও ক্যাপচার করেছিলাম, যেটাতে আমরা নমস্তে করবো বলছিলাম, তারপর সবাই বলছিল নাচো নাচো। এটা অ্যাকচুয়ালি কোনো রকম গান ছাড়া ডান্স হচ্ছে, কি নাচবো কিছু বুঝতেও পারছি না। তো যে যেমনভাবে পেরেছে হাত পা নাড়িয়েছে। মোট কথা আমরা টোটালি ফুল এনজয় করেছি এই পোশাকে।
দেখতে যাই লাগুক, আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েদেরকে দেখতে বেশি সুন্দর লাগছিল, আর বাচ্চাদেরকেও ভীষণ কিউট লাগছিল। তো আমি আবার কি ওস্তাদি করে বলতে আসছিলাম কিছু একটা, যাই হোক আমার এখন এই মোমেন্টে মনে নেই। আর শেষমেশ মানে ফেরার আগে এই যে আমার ইয়াকে উঠে ছবি তোলার ইচ্ছা ছিল এবং ইয়াকে রাইডও একটু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল। মানে মুখের স্মাইলটা দেখলে কি হবে, ইয়াকে উঠে কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম। সময় এখন 3:45 হবে। ছাঙ্গু লেক থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ড্রাইভার ভীষণ তাড়া দিচ্ছিলেন, নয়তো ছাঙ্গু লেকে রোপওয়ে করারও ইচ্ছা ছিল, সেটা তো আর হলো না। ওয়েদার বেশ ভালোই ছিল। যেহেতু এটা পাহাড়ি রাস্তা ছিল, তো আমরা সন্ধে নামার আগেই গ্যাংটক পৌঁছতে চাইছিলাম, তাই আর কাল বিলম্ব না করে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। আর আমাদের সঙ্গে কিছু ছোট ছোট লাগেজ ছিল, তো যেখানে কিছু সোয়েটার, এক্সট্রা জামা কাপড়, মেডিসিন, কিছু শুকনো খাবার সকলেরই নেওয়া ছিল, শুধু বাচ্চা বলে না। অনেকটা ডিস্টেন্স, কখন কি প্রয়োজন হয়, তো এই লাগেজগুলো রেখে এসেই আমরা আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর কারণ আমরা সেই বাবা মন্দিরে একটু খাবার খেয়েছিলাম, তারপর সেইভাবে লাঞ্চটা করা হয়নি, তো তার জন্যই আবার বেরিয়ে পড়ছি এমজি মার্গের দিকে। তো আমরা আজকের লাঞ্চটা ওখানেই সারবো। ইতিমধ্যে পছন্দ মতো রেস্টুরেন্ট খুঁজেও পেয়ে গেছি, টেস্ট অফ বাইট। আজকের লাঞ্চটা এখানেই কমপ্লিট করব। আস্তে আস্তে উঠে গেলাম সিঁড়ি বেয়ে উপরে এবং নিজেদের জায়গাও নিয়ে নিলাম। আর বসে মেনু কার্ড দেখতে দেখতেই আমরা অর্ডারটাও সেরে ফেললাম। অর্ডার দেওয়ার মিনিট 10-15 পরেই একদম খাবার আমাদের মুখের সামনে। নিয়ে নিয়েছিলাম মোমো আর স্যুপ। আর ব্রত চিকেন ললিপপ খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ছিল চিকেন ললিপপ। আর চিকেন 65 ছিল। যে একসঙ্গে অনেকজন মিলে খেতে বসার মজাই একটু আলাদা, কেন কি অনেকগুলো ডিশ নেওয়া হয় আর আমরা পুরো ডিশটা কেউই কমপ্লিট করতে পারি না, সব শেয়ারে চলে। তো অনেক রকম মেনু আমরা টেস্ট করতে পারি, এটা একটা মজার ব্যাপার। তো খেয়ে দিয়ে নিচে এসে দেখি সন্ধে হয়েই গেছে, আর এই দুইজন ব্যক্তি হাতে স্লাইম পেয়ে আনন্দের আর এদের সীমা নেই। আর এই ভদ্রলোকের হাতে কেক দেখে বুঝলাম অ্যাকচুয়ালি খাবার খেয়ে এনার পেট ভরেনি, যদিও কেকের খুব সামান্য অংশ ইনি পেয়েছিলেন, বাকিটা আমরাই সকলে মিলে হাপিস করে ফেলেছিলাম। আর ইভিনিং টাইমটা সকলে মিলে এনজয় করবো বলে হাতে নিয়ে নিলাম সফটি। এভরিওয়ান, এখন সময় 7টা, তো আমরা কিছুক্ষণ আগেই লাঞ্চ কমপ্লিট করলাম, তাও আবার ইভিনিং। আর এখন এসছি এমজি মার্গ, মানে লাঞ্চ করে আমরা এখানে ঘুরে ফিরে দেখছি চারদিকটা। কাল এসছিলাম কিন্তু এতটা রিল্যাক্স হয় না, কালকে কেনাকাটা ছিল। তো আজকে একদম মজা নিতে এসছি, আমরা গল্প করে ঘুরে চারদিকটা দেখছি, বেশ একটু টাইম এখানে কাটিয়ে তারপরে আমরা রুমে যাব। দেখি আবার উঠে পড়েছে। কিলে তুই বুঝবি না, বুঝবি না, খুব চঞ্চল, সন্ধ্যের টাইমে এমজি মার্গ ভীষণ সুন্দর লাগে দেখতে এবং জমজমাটিও হয় বেশ। একটু বসতে না বসতেই এরকম বৃষ্টির প্রাদুর্ভাব দেখে, যদিও খুব বেশি পরিমাণে হচ্ছিল না, ছিটে ফোটাই হচ্ছিল, তো আমরা ঠিক করলাম আজকে ইভিনিংটা যেহেতু একটু সময় পেয়েছি, সকলে মিলে ঘরে বসে একটু আড্ডা দিই। তো এরপরে না জানি আর সময় পাবো নাকি, তো সেই কারণে আমরা আবার আমাদের রুমের দিকে এগিয়ে গেলাম। আমাদের আড্ডা তো চুটিয়ে চলছে, আর ডিনারও বেশ খানিকটা পরে করব। তো আজকের এই ব্লগটা সুন্দর এই কিউট কিউট ফেসগুলোর মধ্যে দিয়ে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।